পুশিন বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা। আন্দোলনে জীবন দেয় একজন, শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন, বললেন রিজভী। বিদেশি এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি, বললেন ইশরাক। আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি, বললেন অর্থ উপদেষ্টা। এবং সর্বশেষে জানাবো, জামাত আমির প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। পুশিন বন্ধে দিল্লিকে ফের চিঠি দেবে ঢাকা। বাংলাদেশের বিভিন্ন সীমান্ত দিয়ে মানুষকে ঠেলে পাঠানো অব্যাহত রেখেছে ভারত। এটি বন্ধে ভারত সরকারকে আজ বা আগামীকাল আরেকটি চিঠি দেবে বাংলাদেশ। এছাড়া এই সমস্যা সমাধানে কনসুলার পদ্ধতির আওতায় ভারতের সঙ্গে কাজ করতে চায় ঢাকা। পুশিন ঠেকানো সম্ভব নয় বলে স্বীকার করেন তৌহিদ হোসেন। তিনি বলেন, পুশিন হচ্ছে ফিজিক্যালি, এটি ঠেকানো সম্ভব নয়। এটা নিয়ে ভারতের সঙ্গে আমাদের চিঠি আদান প্রদান হচ্ছে। আমরা আজকে বা আগামীকাল আরেকটা চিঠি দেব এ বিষয়ে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমরা বলেছি এটা যেন সঠিক পদ্ধতি অনুযায়ী হয়। তারা কিছু ক্ষেত্রে বলেছে এই ক্ষেত্রে কিছু জট আছে, আমরা সেগুলো ঠিক মতো করছে না। আমরা চেক করে দেখেছি দীর্ঘদিন আগের তালিকা আছে একটা, এবং আমরা পাশাপাশি এটাও দেখেছি যে আসলে তাদের তালিকা অনুযায়ী আমরা চেক আপ করে অনেককে নিয়েছি। উপদেষ্টা বলেন, কাজেই দুই পক্ষেরই বক্তব্য থাকতে পারে এখানে। আমরা চেষ্টা করছি কনসুলার ইস্যু নিয়ে একটা মেকানিজম আছে, সেটাকে ব্যবহার করে এই জিনিসটা একটা নিয়মের মধ্যে নিয়ে আসার। আমরা চাইলে নিয়মিত পদ্ধতিতে জিনিসটি হতে পারে, নিয়মের বাইরে যেন না যায়। কনসুলার ডায়ালগে বসার বিষয়ে এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, আমরা বাস্তব পরিস্থিতি বিবেচনায় একটা চিঠি পাঠাবো, যেটাতে আমরা কিছু পদ্ধতির কথা আরেকবার উল্লেখ করব এবং আমাদের যে পদ্ধতি আছে কনসুলার আলাপ আলোচনার, সেটাও আমরা ব্যবহার করার চেষ্টা করব। কনসুলার ডায়ালগ হতে পারে, যেহেতু এখন একটা ইস্যু আছে। এটাও হতে পারে, গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী ভারত এ পর্যন্ত 2000-এর বেশি মানুষকে বাংলাদেশে পুশিন করেছে। ভারতীয় কর্তৃপক্ষের অভিযোগ, এসব ব্যক্তি অবৈধভাবে ভারতের বিভিন্ন রাজ্যে বসবাস করছিলেন। আর বাংলাদেশ সরকার বলছে এভাবে পুশিন ঠিক নয়। যদি কোনো অবৈধ বাংলাদেশে ভারত থেকে থাকে, সেটি প্রক্রিয়া অনুসরণ করে যেন ফেরত দেওয়া হয়। সরকারের সংশ্লিষ্টদের তথ্য বলছে, ভারত থেকে পুশিন বন্ধে এখন পর্যন্ত 5টি চিঠি পাঠিয়েছে বাংলাদেশ। এখন নতুন করে আরেকটি চিঠি যাবে দিল্লিতে। শেখ হাসিনাকে ফেরানোর চিঠির জবাব এখনো মেলেনি। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠাতে গত 23 ডিসেম্বর ভারতের কাছে চিঠি পাঠায় বাংলাদেশ। সরকারের পক্ষ থেকে বারবার বলা হয়েছিল চিঠির জবাব না পেলে ফের চিঠি যাবে ঢাকা থেকে। তবে এখনো দিল্লি থেকে আগের পাঠানো চিঠির কোনো জবাব আসেনি। 5 মাসের বেশি সময় কেটে গেলেও অন্তর্বর্তী সরকার পরে আর চিঠি পাঠায়নি। এই প্রসঙ্গে তৌহিদ হোসেন এক প্রশ্নের জবাবে বলেন, আমরা এখনো দ্বিতীয় কোনো পত্র দেইনি, তবে প্রয়োজন হলে অবশ্যই দেওয়া হবে। শেখ হাসিনার ব্যাপারে আমরা যতটুকু জানিয়েছি সেটার কোনো প্রতিক্রিয়া এখন পর্যন্ত আমাদের কাছে নেই। সীমান্ত হত্যার প্রতিবাদে সরকার এখন নমনীয়। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর সীমান্তে কোনো বাংলাদেশের মৃত্যু হলে কঠোর অবস্থান বা বিবৃতি দেওয়া হতো। বিষয়টি নিয়ে এমনকি ঢাকায় ভারতীয় দূতকে তলব করা হয়েছিল কয়েকবার, তার পাল্টা তলব করতে দেখা গেছে দিল্লির থেকে। কিন্তু সাম্প্রতিক সময়ে একই ইস্যুতে সরকারকে বেশ নমনীয় অবস্থায় দেখা গেছে। সেই অর্থে কোনো বিবৃতি আগের মতো দেখা যাচ্ছে না। এ বিষয়ে পররাষ্ট্র উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করা হলে তার ভাষ্য, সরকারের অবস্থানে পরিবর্তন হয়নি। তৌহিদ হোসেন বলেন, এটা নিয়ে নমনীয়তা দেখানো সম্ভব নয়। আমরা এটার প্রতিবাদ করছি এবং এই প্রক্রিয়া চালু আছে এবং অবশ্যই এ ব্যাপারে খুব শক্তভাবে প্রতিবাদ করব। এই ফ্যাক্টরটাকে কখনো মেনে নেওয়া হবে না যে গুলি করে সীমান্তে মানুষ মেরে ফেলা হবে। এটা পৃথিবীর আর কোনো সীমান্তে নেই। প্রসঙ্গত, গত শনিবার মৌলভীবাজারের কুলাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে প্রদীপ বৈদ্য নামে এক বাংলাদেশি তরুণ নিহত হয়। ট্রান্সশিপমেন্ট বাতিলে ভারত নির্ভরশীলতা কমেছে। গত এপ্রিলে ট্রান্সশিপমেন্ট মাধ্যমে নিজ দেশের বন্দর ব্যবহার করে তৃতীয় দেশে বাংলাদেশের পণ্য যাওয়ার ব্যবস্থা প্রত্যাহার করে ভারত। এরপর গত 15 এপ্রিল বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড স্থলপথে ভারত থেকে সুতা আমদানি নিষিদ্ধ করে। ট্রান্সশিপমেন্ট বাতিল ইস্যুতে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাতিলের ব্যাপারে আমরা যেটা দেখতে পেয়েছি এটা একটা শাপে বর হয়েছে আমাদের। তবে আমাদের উপর আমাদের নির্ভরশীলতা কমেছে, তাদের বা আমাদের এক্সপোর্টে ক্ষতি হচ্ছে না এবং একটা মেকানিজম দাঁড়িয়ে গেছে। দিল্লির পরিবর্তে সিলেট থেকে হচ্ছে। তৌহিদ হোসেন বলেন, ট্রেড যাচ্ছে এবং কোনো সমস্যা হচ্ছে না। আমি মনে করি এটা এক দিক দিয়ে ভালোই হয়েছে। আমাদের কোনো সবকিছুর জন্য অন্য দেশে থেকে ট্রানজিট করতে হবে, যেহেতু এখান থেকে সরাসরি ফ্লাইট যাচ্ছে, এখন স্পেনে যাচ্ছে। ট্রান্সশিপমেন্ট বাতিলের পাল্টা জবাব নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরাও আমাদের একটা প্রয়োজনীয় সুবিধা বাতিল করেছি, সুতা আমদানি
নিষিদ্ধ করা হয়েছে। তারা যেটা করেছে তাদের প্রয়োজনের জন্য করেছে কিনা আমরা জানি না। প্রসঙ্গত, চলতি মাসের মাঝামাঝিতে স্থলপথে বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানি নিষিদ্ধ করেছে ভারত। আন্দোলনে জীবন দেয় একজন, শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন, বললেন রিজভী। বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, বিগত 15 বছর ফ্যাসিবাদী সরকারের আমলে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে অদৃশ্য করে দেওয়া হয়েছে। অনেক মায়ের বুক খালি করা হয়েছে, অনেক সন্তান তার পিতাকে হারিয়েছে। জেল জুলুম নির্যাতন আমাদের সইতে হয়েছে। জুলাই আন্দোলনেও আমাদের নেতাকর্মীরা জীবন দিয়েছে, আমাদের গ্রেফতার করা হয়েছে। আন্দোলনে জীবন দেওয়া একজন, শুটেড বুটেড হয়ে ক্ষমতায় বসে আরেকজন। শুধু একটি দল ডিসেম্বর নির্বাচন চাই। সম্প্রতি জাপানের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের দেয়া এমন বক্তব্যের সমালোচনা করেন রিজভী। তিনি বলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস একজন অত্যন্ত সম্মানিত ব্যক্তি, কিন্তু 3 থেকে 4 জন উপদেষ্টা তাকে কান পড়া দিয়ে বিভ্রান্ত করছেন। বিদেশি এজেন্টদের আমরা চিহ্নিত করে ফেলেছি, বললেন ইশরাক। বিদেশি এজেন্টদেরকে আমরা ইতিমধ্যে চিহ্নিত করে ফেলেছি উল্লেখ করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, তারা মানবিক করিডোরের নামে আমাদের ভূমি ভিনদেশি সৈনিকেরা ব্যবহার করতে পারে কিনা সেই কুচক্র শুরু করেছিলেন। ইশরাক হোসেন বলেন, বাংলাদেশে যেমন হাসিনা ভারতের দালাল ছিল, আরেকটি দল রয়েছে, তাদেরকে পাকিস্তানের দালাল বলা হয়। আমাদের নেতা জনাব তারেক রহমান তার বাবাকে অনুসরণ করে ঘোষণা দিয়েছেন যে দিল্লি নয়, পিন্ডি নয়, নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। ইশরাক বলেন, এই রাষ্ট্রে কেউ অপরিহার্য না। কেউ এখানে এমন না যে তাকে ছাড়া দেশ চলবে না, তাহলে তো সেই হাসিনার আমল চলে গেলাম। হাসিনা ছাড়া দেশ চলবে না, এটা হবে না। তিনি বলেন, যদি কেউ রাষ্ট্র চালাতে ব্যর্থ হয় তিনি বিদায় নিয়ে চলে যেতে পারেন। বাংলাদেশের জনগণ সেখানে আরেকজনকে দায়িত্ব পালন করার জন্য দিবেন। এই অন্তর্বর্তী সরকারের দায়িত্ব একটাই, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য লেভেল প্লেইং নির্বাচনের অনুষ্ঠান করা, নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে বিদায় না। ইশরাক আরো বলেন, সংস্কার ও বিচারের কথা বলে নির্বাচনকে পেছানোর চক্রান্ত করা হচ্ছে। বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সংস্কারটি করেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তিনি একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেছিলেন। আমাদেরকে সেই সংস্কার শেখাইতেছেন আপনি। আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি, বললেন অর্থ উপদেষ্টা। আমরা ক্ষমতা নেইনি, দায়িত্ব নিয়েছি, দায়িত্বটা একটা কঠিন সময়ে নিয়েছি বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালেহ উদ্দিন আহমেদ। তিনি বলেন, ক্রান্তি লগ্নে দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে সবাই মিলে চেষ্টা করে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থানে নিয়ে আসা সম্ভব হয়েছে। সালেহ উদ্দিন আহমেদ বলেন, সংসদ না থাকায় আমরা গতকাল জাতির সামনে বাজেট উপস্থাপন করেছি। অর্থ বিলে রাষ্ট্রপতি সই করেছেন, সেটা দ্রুতই হবে। সেখানে যদি কিছু থাকে সেটাও আমরা চেষ্টা করব নিতে। তিনি বলেন, আমরা ক্ষমতা নিয়ে দায়িত্ব নিয়েছে, দায়িত্বটা একটা কঠিন সময়ে নিয়েছে দেশের এক ক্রান্তি লগ্নে। অনেকে বলেছেন দেশ আইসিইউতে ছিল, খাদের কিনারায় চলে আসছিল, বিশেষ করে আর্থিক ব্যবস্থাপনায়। সেই সময় যদি আমরা দায়িত্ব না নিতাম তাহলে কি হতো। যাই হোক, আমরা চেষ্টা করে সবাই মিলে দেশটাকে একটা স্থিতিশীল অবস্থান নিয়ে আসতে পেরেছি। তিনি আরো বলেন, যেটা সংস্কারগুলো আমরা হাতে নিয়েছি সেটা চলমান, আমরা যতটুকু পারি করব। আমরা যে পথ চিহ্ন রেখে যাব, আশা করি পরে যারা আসবে তারা সেটা বাস্তবায়ন করবে। অর্থ উপদেষ্টা বলেন, বাজেটের প্রেক্ষিতে আপনারা জানেন যে আমাদের সম্পদ সীমিত, চাহিদা অনেক বেশি। বাইরে থেকে সম্পদ আনা, বৈশ্বিক চ্যালেঞ্জ, পুঁজিবাদের অবস্থা, ব্যাংকের অবস্থা, আইন শৃঙ্খলা অবস্থা, সব মিলিয়ে একটা বিশৃঙ্খলা। এর ভেতরেই আমাদের কাজ করতে হচ্ছে। জামাত আমির, প্রবাসীদের ভোটাধিকারের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছেন জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, 1,10,00,000 প্রবাসীকে ইগনোর করে কোনো সফলতা দেখা যাবে না। রেমিটেন্স যোদ্ধাদের ভোটের অধিকার না দেওয়া হবে নির্মম উপহাস। এতে দেশের অর্থনৈতিক করুণ পরিণতির দিকে যাবে। এতে আমাদের কোনো কম্প্রোমাইজ নেই। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। আদালতের রায় অনুযায়ী জামাতের নিবন্ধন ও প্রতীক অফিসিয়ালি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে। নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে জামাত আমির বলেন, বর্তমান নির্বাচন কমিশন তাদের চেয়ারের মর্যাদা রক্ষা করবেন বলে আমরা আশা করি। এজন্য জামাত সব ধরনের সহযোগিতা দেবে, কিন্তু কোনো ব্যতিক্রম দেখলে জামাত চুপ থাকবে না। বর্তমান নির্বাচন কমিশনের সক্ষমতা যাচাইয়ের জন্য তিনি জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান। জামাত আমির বলেন, জীবন বাজি রেখে যারা পরিবর্তনের জন্য লড়াই করেছিলেন তাদের লক্ষ্য ছিল ফ্যাসিজমকে পুরোপুরি বিদায়ের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দরকার, যার মধ্যে দিয়ে একটা ন্যায্য সরকার গঠিত হবে, যারা জনগণের কাছে দায়বদ্ধ থাকবে। কিন্তু নির্বাচনটা কিভাবে হবে, এই নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে জামাতে ইসলামের রয়েছে ঐতিহাসিক অবদান।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।